বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা এই বইয়ের 2024 সালের বার্ষিক ও সামষ্টিক মূল্যায়ন বিষয়ভিত্তিক নির্দেশনা সম্পর্কে আলোচনা করা হবে। আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমাদের বার্ষিক মূল্যায়ন নিয়ে অর্থাৎ জীবন ও জীবিকা পরীক্ষাটা কেমন হবে সে সম্পর্কে আর কোনো সংশয় থাকবে না। এই ভিডিওর শুরুর দিকে আমরা প্রথমে শিক্ষকের প্রণয়ন বিষয়ক অর্থাৎ প্রশ্ন কেমনভাবে তোমাদের জীবন জীবিকার করতে পারে তাই বিষয়ে কিছু আলোচনা করব, মানবন্ধনটা বর্ণনা করব মাঝ বরাবর, এবং ভিডিও শেষ অংশে আমরা একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। প্রথমেই দেয়া আছে 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বিষয় ভিত্তিক নির্দেশনা, বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী অষ্টম। ক নম্বরে বলা হয়েছে প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে লক্ষণীয়, অর্থাৎ এটা শিক্ষকের জন্য। তোমরা এই অংশ কিছুটা টেনে দিতে পারো বা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এই বিষয়টি পড়ার জন্য। প্রথমে বলা হচ্ছে, এটা জানলে সমস্যা নাই, এটা জানলে উপকার আছে। প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে লক্ষণীয়, বার্ষিক মূল্যায়নের জন্য নির্ধারিত সিলেবাসের ভিত্তিতে প্রশ্ন প্রণয়ন করতে হবে। প্রতিটি অভিজ্ঞতার প্রশ্ন থাকতে হবে, অর্থাৎ যে অধ্যায়গুলো সিলেক্ট করে দিবে এখান থেকে আমরা একটু পরে দেখতে পাবো। এই অধ্যায় আছে মূলত আমাদের 5টা অধ্যায়, এই 5টা অধ্যায়ের ভিতরেই প্রশ্নগুলো থাকতে হবে তাই বলা হয়েছে। 2 নম্বরে বলা হয়েছে বিষয়ভিত্তিক নির্দেশনা উল্লেখিত মানবন্টন ও ধরন অনুসারে প্রশ্ন প্রণয়ন করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের পাশে লিখে দিতে হবে তাই সেই প্রশ্নের নম্বর কত এটা। তারপরে বলা হয়েছে বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে সরাসরি পাঠ্যপুস্তকের লাইন থেকে প্রশ্ন দেয়া যাবে না। এমন প্রশ্ন করতে হবে যেন উত্তর দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীকে চিন্তা করতে হয়, তবে অপশনের ক্ষেত্রে একটি সঠিক উত্তর থাকবে, একের অধিক উত্তর রাখা যাবে না। কোনো প্রশ্নে না বোধক উত্তর চাওয়া হলে সেটির ক্ষেত্রে উল্লেখিত শব্দটি গাঢ় বোল্ড এবং নিচের দাগ আন্ডারলাইন করে দিতে হবে যাতে নজরে পড়ে, যাতে শিক্ষার্থীর নজর এড়িয়ে না যায়। যেমন কোনটি পরিত্যাজ্য, কোনটি নয় ইত্যাদি ক্ষেত্রে। তা না হলে অনেক সময় স্টুডেন্ট প্রশ্ন পড়ার সময় প্রশ্ন বুঝতে ভুল করে। তাছাড়া এমন হয় অনেক সময় স্টুডেন্ট সেই উত্তরটা পারতো, তা সত্ত্বেও প্রশ্ন পড়ার স্পৃহাটা কম থাকার কারণে নাম্বারটা কম পায়। এই ধরনের প্রবলেমগুলো তাহলে হবে না, কারণ আমাদের চোখে কিন্তু বোল্ড হরফগুলো বেশি বোধগম্য হয়। এক কথায় উত্তরের ক্ষেত্রে প্রশ্নটি এমনভাবে করতে হবে যেন 1 বা 2 শব্দে শিক্ষার্থীর উত্তর প্রদান করতে পারে। জ্ঞানমূলক বা তথ্য নির্ভর প্রশ্ন হতে হবে, অর্থাৎ এক কথায় উত্তর, প্রশ্নটা এমন হবে যেন এক কথায় উত্তর দেওয়া যায়। আবার দেখা যাচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের মতো উত্তর না হয়, সেটা লক্ষ্য রাখার কথা বলা হয়েছে। সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন উত্তর সংক্ষিপ্ত এবং সকল শিক্ষার্থী প্রায় একই ধরনের উত্তর প্রদান করেন এমন প্রশ্ন হতে হবে। জ্ঞানমূলক অনুধাবন, যেমন কি, উদাহরণ দাও ইত্যাদি। কি কিন্তু কখনো কেন প্রশ্নটা দেওয়া যাবে না, কারণ কেন দিলে সমস্যা হয়। উদাহরণ দিলে সহজ হয়। একটা প্রশ্ন দেখা যাচ্ছে যে কাকে বলে, শক্তি কাকে বলে, একটা প্রশ্ন দেওয়া যায় সংক্ষিপ্ত প্রশ্ন, কিন্তু প্রশ্নটা খুব ছোট হয়ে যাচ্ছে বলে 2 মার্কের হলে সেখানে আর একটু কথা লাগানো যায়, শক্তির উদাহরণ দাও, এমন ধরনের প্রশ্ন করা যেতে পারে। এরপরে বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে যেন উত্তর সংক্ষিপ্ত হয় এবং সকল শিক্ষার্থী একই ধরনের উত্তর দেয়, এটা যেটা পড়া হলো। তারপরে বলা হয়েছে 2 ধরনের রচনামূলক প্রশ্ন করতে হবে, দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর।
দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো এমনভাবে করতে হবে যেন পাঠ্যপুস্তকের সন্নিবেশিত ব্যাখ্যা ও উদাহরণের আলোকে শিক্ষার্থী উত্তর প্রদান করতে পারে। দৃশ্যপট নির্ভর প্রশ্ন করতে হবে। শিক্ষার্থী ইতপূর্বে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত যেসব অভিজ্ঞতা সম্পন্ন করেছে তার আলোকে, অর্থাৎ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত কার্যক্রমের মধ্যে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা উত্তর দেবে। তবে উদাহরণ পুনরাবৃত্তি হবে না, সম্পূর্ণ নতুন পরিস্থিতি বা ভিন্নধর্মী প্রেক্ষিতে হতে হবে। কথাটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ খ বিভাগে তোমাদের এর নিচে খ বিভাগে তোমাদের 5টি অধ্যায়ের নাম দিয়েছে। এই অধ্যায়ের মধ্যেতেই প্রশ্নগুলো করার কথা বলেছে। দৃশ্যপট নির্ভর মানে যেখানে প্রশ্নের উদ্দীপক দেওয়া থাকবে কিছুটা সৃজনশীলের মতো, কিন্তু এই সৃজনশীলের 4টে প্রশ্ন থাকে, ক খ গ ঘ। এখানে ক খ থাকবে না, গ ঘ 2টা থাকবে, এমন টাইপের প্রশ্ন থাকবে। এবং ইতপূর্বে পরিচিত দৃশ্যপট নির্ভর বাদে দৃশ্যপটহীনগুলো, যেগুলো দৃশ্যপট থাকবে না, এই ধরনের প্রশ্ন তোমাদের 3টা দেয়া করতে হবে, অ্যান্সার দেওয়া থাকবে 5টা। তাই এই 3টার অ্যান্সার তোমরা করবে কিছুটা বর্ণনামূলক প্রশ্ন যেভাবে অ্যান্সার করে, কিন্তু এগুলোর কোনো উদ্দীপক দেওয়া থাকবে না। এরপরে আমরা চলে আসছি বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রমের সিলেবাস, অর্থাৎ কোন অধ্যায়গুলো থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে। এখানে 5টি অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ, ক্রমিক আকারে বর্ণনা করা হয়েছে এবং অভিজ্ঞতার নামগুলো আকারে অধ্যায়গুলোর নামগুলো শেয়ার করা হয়েছে। অভিজ্ঞতার নাম: 1 নম্বর আনন্দময় কাজের সন্ধানে, 2 নম্বর আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয়, 3 নম্বর কি কাজে কি আছে আমার মাঝে, 4 নম্বর স্কিল কোর্স 1 ইকো ট্যুর গাইডিং, 5 নম্বর স্কিল কোর্স 2 কেয়ার গিভিং 2। এমনভাবে অধ্যায়গুলো তোমাদের সাজানো আছে। তোমরা যারা বই পড়ো নিয়মিত তারা অলরেডি বুঝতে পেরেছো যে তোমাদের এই অধ্যায়গুলো তোমাদের বইতে আছে। তোমাদের নিকট অনুরোধ থাকবে, যাদের এখনো কোনো অধ্যায় বাকি আছে বা সম্পূর্ণ হয়নি, দ্রুত বার্ষিক পরীক্ষার পূর্বেই শিক্ষকের নিকট থেকে এই অধ্যায়গুলো শেষ করা, কারণ তোমাদের মূল বার্ষিক পরীক্ষায় প্রত্যেকটি অধ্যায় থেকেই প্রশ্ন থাকবে। পৃষ্ঠা নম্বর হিসেবে সূচিপত্র দেওয়া হয়েছে পাশে, যাতে অধ্যায়গুলো তোমাদের খুঁজতে সুবিধা হয়। গ বিভাগে বলা হচ্ছে মূল্যায়ন কাঠামো, অর্থাৎ পরীক্ষাটা মূল্যায়ন করা হবে 2টা ভাগে, একটা শিক্ষণকালীন যেখানে 30% মার্ক থাকবে এবং সামষ্টিক যেখানে 70% মার্ক থাকবে। সামষ্টিক এই 70%টাকে তোমাদের 100 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে সেখান থেকে 70%-এ কনভার্ট করে মূল্যায়ন করা হবে। এবং শিক্ষণকালীন মূল্যায়নটা তোমাদের অ্যাসাইনমেন্ট, গ্রুপ ওয়ার্ক এবং HWর মাধ্যমে স্যার শেষ করাবেন। এরপরে ঘ বিভাগে বলা হয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন। তোমাদের শ্রেণী শিক্ষক শিক্ষণকালীন মূল্যায়নটা যেভাবে নেবেন তার প্রথম পয়েন্টে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, অর্থাৎ ব্যবহারিক কাজের মাধ্যমে তোমাদের এই অংশটা সম্পূর্ণ হতে পারে। এবং পরের অংশে বলা হয়েছে প্রতিবেদন উপস্থাপন, অর্থাৎ গ্রুপ ওয়ার্ক দিলে সেটা প্রতিবেদন হতে পারে বা একক কাজের ভিত্তিতেও সেটা প্রতিবেদন করা যেতে পারে। প্রতিবেদন মানে সামনে প্রেজেন্টেশন করা। এরপরে আরেকটি বলা হয়েছে শ্রেণীর কাজ, দলগত কাজ দিতে পারে, কোনো প্রজেক্ট দিতে পারে যেটা সম্পন্ন করে আনতে হতে পারে, এমন আকারে হতে পারে। এই বিষয়টা বিভিন্ন প্রতিষ্ঠান বা শিক্ষকের সৃজনশীলতার উপরে চেঞ্জ হতে পারে একটু, তাই এটা প্রশ্নের ধারাবাহিকতা ফলো করে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এটার ওপর ডিপেন্ড করে স্যার তোমাদের কাজ দিবে, সেই কাজটা তোমাদেরকে সম্পন্ন করতে হবে, যার মার্ক হবে 10, 10 এবং 10, মোট 30 মার্ক। এরপরে আমরা চলে আসছি সামষ্টিক মূল্যায়নে প্রশ্নের ধারা ও মান বন্টনে। সামষ্টিক মূল্যায়ন বিভাগ ক খ গ ঘ আকারে ভাগ করা হয়েছে। আইটেমের নাম, নৈবেত্তিক প্রশ্ন এখানে, অর্থাৎ এগুলো সরাসরি উত্তর। বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, এক কথায় উত্তর থাকবে 10টি, মোট 25টি। এখান থেকে 1 মার্ক করে 25 গুণ 1 25 মার্ক,
অর্থাৎ 1 গুণ 15 15 মার্ক এবং 1 গুণ 10 10 মার্ক, মোট 25 মার্ক। এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, উত্তর করতে হবে 10টি। প্রত্যেকটা প্রশ্নের মার্ক 2, 10 দুগুণে 20। রচনামূলক প্রশ্ন, যেটা দৃশ্যপটহীন অর্থাৎ কোনো উদ্দীপক দেওয়া থাকবে না, এমন প্রশ্ন থাকবে 5টি, অ্যান্সার করতে হবে 3টি। প্রত্যেকটি প্রশ্নে মার্ক 5 করে, 3 5 15 মার্ক। এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর থাকবে 7টি, অ্যান্সার করতে হবে 5টি। প্রত্যেকটি প্রশ্নে 2টো করে অংশ থাকবে, ক অংশ এবং খ অংশ। এর মোট মার্ক হবে 8 এবং মোট টোটাল মার্ক এখানে 5 8 40 মার্ক। এবং তোমাদের মোট সামষ্টিক মূল্যায়ন হবে 100 মার্কের, সময় থাকবে 3 ঘন্টা। তোমরা পরীক্ষা যাওয়ার আগেই নমুনা প্রশ্ন একটু পরে দেখাবো, তার ভিত্তিতে তোমরা পরীক্ষার সময়ের মানবন্ধনটা করে নিবে, তাহলে তোমার পরীক্ষা দেওয়াটা আরো ইজিলি হবে। 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 70%-এ কনভার্ট করা হবে। অর্থাৎ 100 নাম্বার যদি কেউ 100 পায়, তাহলে সে পরীক্ষায় সামষ্টিক মূল্যায়নে কত পাবে? 70 পাবে। কেউ যদি 100 নম্বরের ভিতর 50 পায়, সামষ্টিক মূল্যায়নে সে পাবে কত? 25 মার্ক। এটাই বলা হয়েছে। 6 নম্বরে বলা হয়েছে এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন। মানে শিক্ষকের জন্য বলা হচ্ছে, কোনোভাবেই নমুনা প্রশ্ন হুবহু ব্যবহার করা যাবে না। প্রশ্নটা তোমাদের এমন থাকবে, এর পূর্বে তোমাদের বিদ্যালয়ের নাম থাকতে পারে, তারপরে থাকতে পারে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী 8ম, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। এরপরে বলা হয়েছে ক বিভাগ নৈবেত্তিক। নৈবেত্তিক অংশে আমরা জানি শুরুতেই 15টা টিক দেওয়া থাকবে, টিকগুলোর অপশন দেওয়া থাকবে, তোমাদের শুধু সঠিক উত্তরটা খাতায় লিখতে হবে। 1 নম্বর টিকে বলা হয়েছে ইকুয়েটরের মূল লক্ষ্য কি? এটা খ নম্বর উত্তর হবে প্রকৃতির ব্যাঘাত না ঘটিয়ে সৌন্দর্য উপভোগ। এটা হচ্ছে ইকুয়েটরের মূল লক্ষ্য। এরপর 2 নম্বরে বলা হয়েছে কোনটি অনলাইন ব্যাংকিং এর প্রধান সুবিধা? যে কোনো সময় লেনদেন করা যায়, অর্থাৎ এটা গ নম্বর হবে উত্তর। 3 নম্বরে বলা হয়েছে শেয়ার বাজার সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? দেখো, নয় জিনিসটা নজরে বাঁধানোর জন্য বোল্ড করে দেওয়া হয়েছে এবং তলায় আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। যাই হোক, শেয়ার বাজার সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? সকল কোম্পানির শেয়ারই নিরাপদ, অর্থাৎ কিছু কিছু কোম্পানির শেয়ার বিপজ্জনক বা হুমকি স্বরূপ হতে পারে। 4 নম্বরে বলা হয়েছে পারিবারিক মজুদ খাতে স্টক লেজার ব্যবহার করার সুবিধা কোনটি? এটার উত্তর হবে পরিবারের পণ্যের মজুদের হালনাগাদ তথ্য থাকে, অর্থাৎ হালের সবসময় আপডেটটা থাকে। এটা ক নম্বর উত্তর হবে। 4 নম্বরের উত্তর হচ্ছে ক। 5 নম্বরে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের একটি নিয়মিত অনুষ্ঠান ইভেন্ট 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নিচের কোন কাজটি উদ্ভাবনমূলক বা ভিন্নধর্মী মনে করবেন? ঘ নম্বর উত্তর সুবিধাবঞ্চিত শিশুদের প্রমিত বাংলা ভাষা শেখানোর উদ্যোগ। অর্থাৎ সুবিধাবঞ্চিত শিশুদের কথাবার্তা অনেক সময় সুন্দর হয় না, যারা দেখো অনেক সময় আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখি যেসব ছেলে মেয়েগুলো বড় হচ্ছে বিভিন্ন বস্তি এলাকা বা দেখা যাচ্ছে এমন এলাকায় যেখানে শিক্ষার প্রভাবটা কম, সেসব জায়গায় ছেলে মেয়েদের যদি প্রমিত বাংলা ভাষা শেখানো হয় তাতে উপকার আছে, মানে এরা বাংলার সঠিক ব্যবহারটা জানতে পারবে। পরে 6 নম্বরে বলা হয়েছে মজুদ খতিয়ানে নিচের কোন বিষয়টি উল্লেখ থাকে না? অর্থাৎ না জিনিসটা মোটা করে দেওয়া হয়েছে। 6 নম্বরের উত্তর হবে পাইকারি ক্রয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্য, অর্থাৎ গ নম্বর উত্তর। 7 নম্বরে বলা হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে একজন দলনেতার কোন অভ্যাসটি পরিত্যাগ করতে হবে? এর উত্তর হবে গ কমিউনিকেশন গ্যাপ তৈরি করা। 7 নম্বর প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। 8 নম্বর প্রশ্নে ফায়ার ড্রিলের বাহিনীতে আহত লোকেদের
উদ্ধারকারী দলকে কি দেখে শনাক্ত করা যাবে? 8 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, অ্যাপ্রনের পিছনে লাল রঙে উদ্ধার লেখা। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিজেদের 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ, নিজেকে চমৎকারভাবে উপস্থাপনের জন্য বিশেষ করে শারীরিক অঙ্গভঙ্গির উন্নয়নের জন্য নিচের কোন অনুশীলনটি বেশি কার্যকর? 9 নম্বরের উত্তর হচ্ছে গ, আয়নার সামনে অনুশীলন। 10 নম্বর নিজের জীবনের লক্ষ্য নির্ধারণের নিচের কোনটি গুরুত্বপূর্ণ নয়? 10 নম্বরের উত্তর প্রতিযোগিতা মানে খ। বাকিগুলো গুরুত্বপূর্ণ, আগ্রহ, সামর্থ্য, মূল্যবোধ। 11 নম্বরে বলা হয়েছে জীবন বৃত্তান্ত, সিভি বা ব্যক্তিগত প্রোফাইলে নিচের কোনটি না থাকলেও চলে? 11 নম্বরের উত্তর হবে ঘ, সম্পদের বিবরণ। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যাংক থেকে আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটি জমা দেয়া সবার জন্য বাধ্যতামূলক? জাতীয় পরিচয়পত্রের কপি। ক নম্বর উত্তর। 13 নম্বরে বলা হয়েছে ব্যক্তিগত সোয়াট অ্যানালাইসিসের সুবিধা কোনটি? 13 নম্বরের প্রশ্নের উত্তর ক, নিজের ত্রুটি সংশোধনের সুযোগ তৈরি হয়। 14 নম্বরে বলা হয়েছে কোনটি সঞ্চয়পত্রের স্কিম নয়? ক্রেডিট কার্ড। 15 নম্বরে বলা হয়েছে কোন পেশাটি ডিসেবিলিটি কেয়ারের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ নয়? এটা হবে ঘ নম্বর উত্তর, প্যাথোলজিস্ট। এক কথায় উত্তর 10টি দেওয়া থাকবে, যার পূর্ণ মার্ক হচ্ছে 10, একটাই 1 মার্ক করে। এখানে প্রশ্ন দেওয়া আছে 16 নম্বর, ক্যারোটিড পালস মানবদেহের কোথায় পাওয়া যায়? এটা হবে ঘাড়ের দুপাশে। তারপরে প্রশ্নটাই বলা হয়েছে রাতারগুল বাংলাদেশের কোথায় অবস্থিত? এটা হবে সিলেট। 18 নম্বরে বলা হয়েছে একজন কেয়ার গিভার হিসেবে পরিবারের শিশুদের সাথে কোন কাজটি বর্জনীয় মানে বাদ দেওয়া উচিত? ধমক দেয়া। 19 নম্বর বলা হয়েছে স্টেথোস্কোপ কি কাজে ব্যবহার করা হয়? 19 নম্বর রক্ত চলাচলের শব্দ শোনার জন্য। 20 নম্বর বলা হয়েছে বাংলাদেশে কোন সমুদ্র সৈকতের দিগন্ত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়? এটা হবে কুয়াকাটা। 19 নম্বর বলি স্টেথোস্কোপ কি কাজে ব্যবহার করা হয়? রক্ত চলাচলের শব্দ শোনার জন্য। এরপরে 20 নম্বর পড়লাম কুয়াকাটা থেকে সমুদ্র সৈকতের দুইটা দৃশ্যই দেখা যায়, সূর্যাস্ত আর সূর্যোদয় দুইটাই দেখা যায়। 21 নম্বরে বলা হয়েছে বীমা কি ধরনের আর্থিক ব্যবস্থাপনা? 21 নম্বরের উত্তর হচ্ছে আর্থিক ঝুঁকি হ্রাসের ব্যবস্থাপনা। 22 নম্বরে বলা হয়েছে সিএমএসএমই ঋণ কোন ধরনের ঋণ? এটার উত্তর হবে মেয়াদি ঋণ। 23 নম্বরে বলা হয়েছে কোন ধরনের বিনিয়োগ সবচেয়ে নিরাপদ বা ঝুঁকিমুক্ত? 23 নম্বরের উত্তর হবে সরকারি সঞ্চয়পত্র। 24 নম্বরে বলা হয়েছে পারিবারিক মজুদ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় কি? পারিবারিক আর্থিক সক্ষমতা। 25 নম্বরে বলা হয়েছে একজন সুস্থ ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির রক্তে কাঙ্ক্ষিত অক্সিজেনের মাত্রা কত থাকা উচিত? 95 থেকে 100%। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল খ বিভাগ পর্যন্ত প্রশ্ন, ক বিভাগ পর্যন্ত প্রশ্ন। এরপর আমরা খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন কয়েকটা দেখতে পাচ্ছি, এটা একটা স্ক্রিনশট দিয়ে তোমরা রাখতে পারো। 10টি প্রশ্ন আছে, যার 2 করে মার্ক, 2 দুগুণে 20 মার্ক। এর উত্তরগুলো তোমাদের শ্রেণী শিক্ষকের নিকট থেকে নিতে পারো। অহেতুক বেশি কথা বলে ভিডিও বড় করছি না। এর পরবর্তীতে বলা হয়েছে গ বিভাগে দেখো দৃশ্যপটবিহীন
3টা প্রশ্ন দেওয়া আছে, এইভাবে 4 আর 5 নম্বরের প্রশ্ন করার মতো স্কোপ করা হয়েছে, অর্থাৎ দেখানো হয়নি এমন আকারে 5টি প্রশ্ন থাকবে, তোমাদের 3টির উত্তর করতে হবে। ঘ বিভাগে দেখানো হয়েছে কয়েকটি প্রশ্ন যেগুলোর উদ্দীপক দেওয়া আছে, ক এবং খ আকারে প্রশ্নগুলো আছে, এমন আকারে প্রশ্নগুলো তোমাদের তৈরি করা হবে। থাকবে প্রশ্ন মূলত 7টা বা 8টা, তার ভিতর তোমাদের 5টি অ্যান্সার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের ক্ষেত্রে কিছু রুবিক্স দেখানো হয়েছে এবং দৃশ্যপট নির্ভর প্রশ্নের প্রদানের ক্ষেত্রেও কিছু রুবিক্স দেওয়া হয়েছে। এটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এই অনুযায়ী প্রশ্ন লিখলে তোমরা মার্ক বেশি পাবে বা তোমাদের আশার অনুরূপ মার্ক পেতে পারো। এই ছিল এই ভিডিওর আলোচনা। তোমাদের এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবে এবং ভিডিওটি যারা এই পর্যন্ত সম্পূর্ণ দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।